নমস্কার। প্রথমেই একটা মার্জনা চেয়ে নিচ্ছি, এই সিরিজের 2 নম্বর এপিসোডটা না করে আমি আগেই 3 নম্বর করে ফেলেছি। আসলে এই 21শে জুলাইয়ের কাণ্ডকারখানা দেখে মাথা ঠিক থাকে না তো। সে যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমি ফিরে এলাম 2 নম্বর এপিসোড নিয়ে। সেটা হচ্ছে যে একটা খুব হাস্যকর দাবি প্রতিবার এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হয়। সেটা হলো এবারের ভিড় গতবারকেও ছাপিয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে এত লোক এসছে যা দিয়ে নাকি 10টা ব্রিগেড ভরানো। উনি কেন যে 10টা বললেন, 15টা বললেন না, 20টা বললেন না, সেটা আমার মাথায় ঢুকলো না। যে কোনো সংখ্যা তিনি বলে দিতে পারেন। 10টা ব্রিগেড ভরতো না একটা ভরতো, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এইসব কথা শুনতে শুনতে আজকে আমার 1998-99 সালের কথা মনে পড়ে গেল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছেন। তার সঙ্গী বলতে অজিত পাজা, রঞ্জিত পাজা, বিক্রম সরকার, কৃষ্ণা বসু আর আকবর খন্দকার, আর একজন বোধহয় সম্ভবত হুগলি থেকে মিসেস নাগ। এই হচ্ছে তার সুদীপ বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সভা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরোয়া বৈঠকে, মানে ইনফর্মাল ঘরোয়া বৈঠকে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্টাইল ছিল, এসব সিকিউরিটি এসব কিছুই ছিল না। যার ইচ্ছা সেই তার ওই হরিশচারের যে স্ট্রিটের বাড়িতে যেতে পারত। তাদের কথাবার্তাতেও উপস্থিত থেকে শুনতে পারত। আমার কানে এখনো বাজে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অজিত পাজাকে বলছিলেন, অজিতদা, 21শে জুলাইয়ের একটা তো ব্যবস্থা করতে হবে, আপনি দয়া করে মঞ্চের খরচটা যে করে হোক জোগাড় করে দিন। তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কি একটা দায়িত্ব গেল। এইভাবে সেদিনের মমতা তার 21শে জুলাইয়ের সমাবেশের আয়োজন করতেন। সেই মমতা খুব একটা অর্থের কাঙাল বলে আমাদের কারুর মনেই হতো না। এখন বলতে পারেন তখন কি আমরা চটিচাটা ছিলাম আর এখন নই? তা নয়। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 1984 সাল থেকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন, আমি যার মধ্যে একজন তো বটেই, তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতেই পারবেন না। মাঝে মাঝে আমার মনে হয় সেই মমতা এবং মমতার যে জীবনাচরণ এবং সব সময় পাছে লোকে কিছু বলে, এই অ্যাটিটিউড নিয়ে রাজনীতি করা, তার সঙ্গে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মিল নেই। আমার যেন মাঝে মাঝে মনে হয় যে এই রকম মেটামরফোসিস অফ অ্যান ইন্ডিভিজুয়াল আমি এর আগে কখনো দেখিনি। এর কি ব্যাখ্যা হওয়া উচিত সেটা গভীর বিশ্লেষণের বিষয়, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে গরিবের বাড়িতে যখন অনর্জিত বৈভবের লক্ষ্মীর ভাণ্ডার খুলে যায়, তখন হজম করতে পারাটা ভয়ঙ্কর কঠিন কাজ। আর তার সঙ্গে যদি অশিক্ষা যুক্ত হয়,
লোভ প্লাস অশিক্ষা, সেটা একটা মারাত্মক লিদাল কম্বিনেশন। আজকের 21শে জুলাই বা 2011 থেকে এই 2025 পর্যন্ত যে 21শে জুলাইগুলো আয়োজন হয়েছে, তার সঙ্গে বিরোধী নেত্রী মমতার 21শে জুলাইয়ের কোনো তুলনা করাই চলে না। আর কেন যে তারা এই বহবারম্ভ করেন জনতার স্ফীতি নিয়ে, সেটাও আমার মাথায় ঢোকে না। এবং কেন অকারণে শহীদ পরিবারের কিছু মানুষকে সামনে দাঁড় করিয়ে বা বসিয়ে তারা একটা কপট ভক্তির পরিচয় দেওয়ার চেষ্টা করেন, সেটাও আমি বুঝতে পারি না। প্রথম কথা, যারা মারা গেছিলেন তারা কেউ তৃণমূল কংগ্রেস করতেন না, সবাই কংগ্রেসের, যুব কংগ্রেসের কর্মী ছিলেন এবং সবার স্বভাব চরিত্রও খুব ভালো ছিল, সে কথাও বলা যাবে না। কিন্তু যে কারণেই হোক, নির্বাচনী সংস্কারের দাবি নিয়ে তারা তো শহীদ হয়েছিলেন। 30 বছর পরে আজকে হালটা কি? গণতন্ত্রের হালই বা কি, স্বচ্ছতার হালই বা কি, এবং অনর্জিত বৈভবের চেহারাটা কি, আমরা তা রোজ প্রত্যক্ষ করছি। এবং এই 21শে জুলাই comes as a reminder of a party which actually represented the poor is today run by thugs who have amassed wealth beyond our imagination. 21শে জুলাইয়ের মিটিং বরাবর মমতা কেন্দ্রিক, তা নিয়ে কোনো মতদ্বৈধের অবকাশই নেই। কিন্তু বিরোধী নেত্রী মমতা 21শে জুলাইয়ের মঞ্চে আগে তার দলের প্রবীণ নেতাদের অনেককে কথা বলার সুযোগ দিতেন। অজিত পাজা বলতেন, আকবর বলতো, এবং মনে হতো যেন একটা সংঘবদ্ধ প্রয়াস, একটা পার্সোনালিটি কাল্টকে উপাসনা করার মঞ্চ নয়। আজকের 21শে জুলাই একটা ব্যক্তি পুজোর মঞ্চ হয়ে দাঁড়িয়েছে, যেখানে এক অদ্বিতীয় এবং সব গোটা এলাকাটার উপর ছায়া বিস্তার করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলাম নাকি ত্রিস্তরীয় মঞ্চে 600 লোকের বসার ব্যবস্থা হয়েছিল, অধিকাংশই তৃণমূলের নির্বাচিত লোকেরা, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ। কিন্তু কথা বলার সুযোগ পেলেন কে? যাদেরকে ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায়ের শুম্ভ এবং নিশুম্ভ বলে আমরা জানি। কেন তাদেরকে নির্বাচন করা হলো, সেই উত্তরটাও আমাদের কাছে পরিষ্কার। কেননা এদের দিদি ভক্তি দিদির কাছে অন্তত কোষ্ঠী পাথরে যাচাই করে হয়ে গেছে, এবং এরা অত মানুষের সামনে নির্লজ্জ বেহায়ার মতো দিদি ভজনা করতেও কুণ্ঠিত হয় না। নইলে অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের মুক্তিসূর্য বলে জয়ধ্বনি দিতে পারেন? সুতরাং এই 21শে জুলাই ইজ অল অ্যাবাউট মমতা। এখন তার সঙ্গে
বেনির সঙ্গে মাথার মতো ভ্রাতুষ্পুত্র, আর বড় জোর একজন দুজন চামচাশ্রী। এই হচ্ছে 21শে জুলাইয়ের সমাহার। এখানে নীতি আদর্শ এইসবের কোনো বালাই নেই, কোনোদিনই ছিল না, আজ আরও সেটা প্রকট হয়ে উঠেছে। নইলে মুখ্যমন্ত্রী বলতে পারেন তৃণমূলের আদর্শ বিজেপির বিরোধিতা। ওই যে বলেছিলাম, অশিক্ষা এবং লোভ যখন যুগ্মভাবে কাউকে আক্রমণ করে তখন এই পরিণতি অনিবার্য। এবং এটা কোনো সংলাপের সমাবেশ নয়। একজন ব্যক্তি তিনি যা ইচ্ছে তাই বলে যাবেন, যেভাবে খুশি ইতিহাসকে বিকৃত করবেন, যা নয়, যা তিনি করেননি সেটাও করেছেন বলে দাবি করবেন, আর পিলপিল করে লোকেরা যে যার মতো করে বাড়ি ফিরে যাবে। তার মানে আজকের 21শে জুলাইগুলো হচ্ছে হিপোক্রেসির ন্যারেটিভ তৈরি করার এক একটা নতুন সংস্করণ, যেখানে তারা বিজেপির নিপীড়নের কথা বলছে, ভাষা সন্ত্রাসের কথা বলছে, অথচ নিজের রাজ্যে তারা ঠিক কি করে সে কথা একবারও বলছে না। সাপ্রেশন অফ ডিসেন্ট, violently intimidating voters, engineering electoral violence, এগুলোই তো তৃণমূলের সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। সে কথা না বলে এখন শহীদের রক্ত নিয়ে অকারণ রাজনীতি হয়ে চলেছে, তো চলেছেই। এবং এর সঙ্গে শহীদের কোনো সম্পর্ক নেই। আদৌ যদি কোনো কিছুর সম্পর্ক থাকে তাকে বলা উচিত মিথ্যাচারের সম্পর্ক। এখন এই যে এত লোক আসে, আমার মনে আছে 98, 99, 2000, 2001 যারা আসতেন তাদের চেহারা দেখেই বোঝা যেত গরিব মানুষ, অনেকের গায়ে জামা কাপড় নেই, পায়ের তলায় চটি জুতো নেই, প্রধানত আর শহরাঞ্চলের বস্তি অঞ্চলের লোকজন একদম যেন হ্যামলিনের বাঁশিওয়ালার ডাকে সাড়া দিয়ে তারা 21শে জুলাইয়ের সমাবেশে আসতেন। আর আজ যারা আসেন, যদি একবার ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলেই বুঝবেন তফাৎটা কোথায় হয়ে গেছে। আর এই যে শক্তি প্রদর্শন তথাকথিত হাস্যকর, এর কতটুকু স্বতঃস্ফূর্ত আর কতটুকু চাপানো তার খবর আমি আপনি রাখি না। আমরা জানি না কিভাবে স্কুলে, কলেজে, গ্রামে, শহরে তৃণমূলের দাদারা রীতিমতো চমকে লোকজনকে 21শে জুলাইয়ের সভায় নিয়ে আসে। কাউকে বলা হয় যদি না যাও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কাউকে অন্য কিছু থ্রেট করা হয়। কিন্তু পেশি শক্তির আস্ফালনের ফলে হচ্ছে এই জনস্ফীতি। এটাও এখন বাংলায় রীতিমতো দস্তুর হয়ে গিয়েছে। এখানে দেখবেন শিক্ষকেরা আছে, সরকারি কর্মচারীরাও কিছু কিছু আছে, আর আছে সিভিক ভলান্টিয়ার যারা পোশাক ছেড়ে
সালাম ঠুকতে এখানে দৌড়ে আসে। সুতরাং গোটা ব্যাপারটা হচ্ছে পেশি শক্তির আর আর্থিক বৈভবের বিভৎস প্রদর্শনী। এই যে এত বড় একটা মহাযজ্ঞ আয়োজন করতে কত কোটি টাকা খরচ হয়, আমি আপনি তার তলই পাব না। আর এই খরচটা এত সুন্দরভাবে ডিসেন্ট্রালাইজড হয়ে থাকে যে সর্বমোট খরচের হিসেবে পৌঁছানো একটু কঠিন। যেমন কয়েকজন হ্যাবিচুয়াল অফেন্ডার আছেন দলে, যাদেরকে বলে দেওয়া হয় তোমাকে সেন্ট্রাল পার্কের লোকেদের খাওয়াতে হবে, কাউকে গীতাঞ্জলি স্টেডিয়ামে খাওয়াতে হবে, কাউকে সল্টলেক স্টেডিয়ামের ব্যবস্থা করতে হবে। আর সেখান থেকে যারা আসছে তাদেরকে বলে দেওয়া আছে যে তোমাকে এত লোক আনতে হবে। সবই কোটা সিস্টেম। সারা বছর ধরে মাল কামাও আর একটা দিন দলের জন্য খরচা করবে না, তাও কি হয়? এই নীতিতেই চলে তৃণমূলের 21শে জুলাই। এবং এই 21শে জুলাইয়ের ফলে তৃণমূল ভোটে কোনো বাড়তি সুবিধে পায় এমন কোনো প্রমাণ আমার কাছে নেই। বরং প্রতিটা 21শে জুলাই এ শহরের মানুষের কাছে অভিশপ্ত দিন হিসেবে নেমে আসে। সকাল থেকে কোনো বাসের দেখা পাওয়া যায় না, স্কুলের বাচ্চাদের কষ্ট হবে বলে অনেক স্কুল কর্তৃপক্ষ আগাম বন্ধ করে দেন, মানুষের হয়রানির কোনো ঠিক ঠিকানা থাকে না। এবং এবার দেখলাম কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করে যেতে যেতে তৃণমূলের কিছু বীরপুঙ্গব বলছেন ক্যামেরার সামনে, ওসব হাইকোর্ট ফাইকোর্টকে আমরা মানি না। সে তো আমরা জানি আপনারা হাইকোর্টকে মানেন না, সুপ্রিম কোর্টকে মানেন না, আইনের শাসনকে মানেন না, সভ্যতাকে মানেন না, সংস্কৃতিকে মানেন না। আর আপনারা হবেন বাংলা ভাষার প্রধান কাণ্ডারি, এপাং ওপাং ঝপাং। দেখুন, ওই লেমিন বলে একটা প্রাণী আছে, তাদের একটা অদ্ভুত স্বভাব আছে। সেটা হলো, তারা যদি মনে করে যে অনেক হয়েছে, এবার জীবনে ইতি টানা দরকার, তাহলে তারা দলে দলে মানে সহস্র সহস্র একসঙ্গে সমুদ্রে গিয়ে আত্মঘাতী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বাংলা ভাষা আন্দোলনের প্রধান মুখ হবেন, সেদিন 10 কোটি বাঙালিকে বঙ্গোপসাগরে গিয়ে আত্মঘাতী হতেই হবে। কেননা এ লজ্জা নিয়ে বেঁচে থাকার আর কোনো অর্থই থাকবে না। নমস্কার, ভালো থাকবে।